হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো। ভৌত বিজ্ঞানের নবম শ্রেণীতে আমরা যে আলোচনাটা করছিলাম পরিমাপকারী যন্ত্রগুলো সম্পর্কে, তো আজকে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনাটা করব, যেখানে আমরা পরিমাপকারী যন্ত্র অর্থাৎ সময় পরিমাপকারী যন্ত্র কিংবা আয়তন পরিমাপকারী যন্ত্র এবং সেই সঙ্গে সঙ্গে ক্ষেত্রফল, ঘনত্ব কিংবা জল প্রবাহের হার ইত্যাদি বিষয়গুলো কি করে আমরা সহজ পদ্ধতিতে পরিমাপ করতে পারি সেইগুলো আলোচনাটা করব। তো প্রথম চলে আসছি আজকের আলোচনায় সময় পরিমাপকারী যন্ত্র। তো সময় বিষয়টা কি না, দুটো ঘটনা ঘটার মধ্যবর্তী যে পর্যায়টা, অবকাশটাকে, সেটাকেই বলা হচ্ছে সময় বলে থাকি। তো সময় সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন সময় কাকে বলে আইনস্টাইনের বক্তব্য রয়েছে, বিজ্ঞানী নিউটনের বক্তব্য রয়েছে, তো তারা বিভিন্ন ভাবে যুক্তি দিয়েছেন। তো সে যাই হোক, সময় পরিমাপকারী যন্ত্র কি না আমরা সচরাচর জানি সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ির সাহায্যে আমরা সময়টা পরিমাপ করে থাকি, ওয়াচ। তো সেই বিভিন্ন ধরনের ঘড়ির কথা আমরা জানবো। যেটা আমরা হাত ঘড়ি ব্যবহার করছি বা সচরাচর ব্যবহার করছি যে ঘড়ি, সেখানে 1 সেকেন্ড সেটাই হচ্ছে ক্ষুদ্রতম পরিমাপ আমরা করে থাকি। সেখানে সেই এই 1 সেকেন্ডটাই হচ্ছে ঘড়ির ক্ষেত্রে ওটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, যে ঘড়িটার সাহায্যে আমরা মাপটা করছি। তো 1 সেকেন্ডের ক্ষুদ্রতম সময় কি আমরা পরিমাপ করতে পারি না? হ্যাঁ, পরিমাপ করতে পারি। তার জন্য আরো উন্নত মানের যন্ত্র বা বিভিন্ন যন্ত্র ঘড়ি হিসাবে ব্যবহার করব। যেমন স্টপ ওয়াচ। এখানে আমরা 1 সেকেন্ডকেও 10 ভাগে ভাগ কিংবা কখনো 1 সেকেন্ডকে 100 ভাগে ভাগ করেও আমরা পরিমাপ করতে পারি। তোমরা মোবাইলে যে স্টপ ওয়াচ রয়েছে তোমরা চালিয়ে দেখবে, সেখানে দশমিকের পর দুটো ডিজিট পর্যন্ত পরিমাপ করা হচ্ছে। তো সেইভাবে তাহলে এখানে ক্ষুদ্রতম পরিমাপ কত? 100 সেকেন্ড পর্যন্ত পরিমাপ করতে পারছি স্টপ ওয়াচ। অর্থাৎ যখন খুশি আমরা চালিয়ে, এটার বিশেষত্ব হচ্ছে যখন খুশি আমরা বন্ধ করতে পারি। তো স্টপ ওয়াচ নামক যন্ত্রে যদি লঘিষ্ঠ ধ্রুবক বলে থাকি, যে ঘড়িটা নেব সেখানে যতটা পরিমাপ করতে পারছি সেইটাই হবে তার লঘিষ্ঠ ধ্রুবক। তো স্টপ ওয়াচ ছাড়াও আরো তোমরা জানবে মেট্রোনম ঘড়ি কিংবা ক্রোনোমিটার কিংবা সিজিয়াম ঘড়ি কিংবা যাকে পারমাণবিক ঘড়িও বলে, কিংবা যে ডিজিটাল হাত ঘড়ি, কোয়ার্টজ ক্রিস্টালের ঘড়ি, কোয়ার্টজ হাত ঘড়ি যেখানে ডিজিটাল। তো এই সমস্ত ঘড়িগুলো কি না মেট্রোনম ঘড়ি এমন সূক্ষ্মভাবে মাপ করার সেখানে পদ্ধতি রয়েছে না, সেখানে 10⁻⁶ সেকেন্ড পর্যন্ত আমরা এত নিখুঁত ভাবে পরিমাপ করতে পারি। 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগে ভাগ করলে সেই সেকেন্ড পর্যন্ত পরিমাপ করে। এত সূক্ষ্ম পরিমাপের দরকার কোথায় পড়ছে? যেখানে আমরা উপগ্রহ পাঠাচ্ছি মহাকাশে, সেক্ষেত্রে কিন্তু খুব নিখুঁত ভাবে আমাদের মাপযোগ করে রকেটের মধ্যে জ্বালানি দিয়ে তাকে ছাড়তে হয়। তো সেক্ষেত্রে কিন্তু খুব সূক্ষ্মভাবে সময়টা পরিমাপ করা হয়ে থাকে। তো মেট্রোনম হচ্ছে সেই ঘড়ি যেখানে আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে পরিমাপ করে থাকি। ক্রোনোমিটার নামক ঘড়ি, যে ঘড়িতে আমরা একই সময়ে এই সময়ে গ্রিনিচ, লন্ডনের যে গ্রিনিচ মানমন্দিরের উপর দিক দিয়ে যে রেখা গেছে সেখানকার সময় কত চলছে সেটা সরাসরি আমরা ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে মাপ করতে পারি। কিংবা সিজিয়াম ঘড়ি, সিজিয়াম 133 যে পরমাণু, এই পরমাণুটাকে একটা বিশেষ ধরনের পরমাণু যাকে কিনা যে প্রমাণ চৌম্বক ক্ষেত্রে রাখলে তার কম্পাঙ্ক কিন্তু হয় নির্দিষ্ট। সেই কম্পাঙ্ক পরিমাপের ভিত্তিতে যে ঘড়ি তৈরি করা হয়েছে সেটা সিজিয়াম ঘড়ি কিংবা পারমাণবিক ঘড়ি বলেও বলা হয়ে থাকে। তো সেই ঘড়িতেও কিন্তু খুব ভুলের পরিমাণ খুব কম। বইতে দেওয়া তথ্য অনুযায়ী আমরা যেটা দেখেছি, বলছি যে 6000 বছরেও মাত্র 1 সেকেন্ডের ভুল হয়ে থাকে। তাছাড়া কোয়ার্টজ হাত ঘড়ি, কোয়ার্টজ নামক ক্রিস্টাল, তার এটা কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে এটা কিন্তু কম্পন হবে। সেই কম্পনকে তড়িৎ যে সিগন্যালে রূপান্তরিত করেও সেখানে সময়ের পরিমাপের যে ব্যাপারগুলো রয়েছে, তো সেই সমস্ত ঘড়িগুলো সম্পর্কে তার
যে গঠন কৌশলে আমরা যাচ্ছি না, সেখানে সাহায্যেও এখানেও আমরা প্রায় অনেক সূক্ষ্ম ভাবেও মাপ করতে পারি, যে প্রায় 1 সেকেন্ডকেও আমরা 10 লক্ষ ভাগে ভাগ করেও মাপ করতে পারি। তো এই সমস্ত বিভিন্ন প্রকার ঘড়ি যেগুলো সময় পরিমাপকারী যন্ত্র হিসাবে আমরা ব্যবহার করে থাকি। দ্বিতীয় চলে আসছি আয়তন পরিমাপকারী যন্ত্র। আয়তন পরিমাপকারী যন্ত্র জিনিসটা কি না, আয়তন মাপক চোঙ, একটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা নির্দিষ্ট ক্ষেত্রফল যুক্ত সুষম যে ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটা পাত্র হবে। এখানে এই ক্ষেত্রফলটা সাধারণত 1 সেন্টিমিটার স্কয়ার নেওয়া হয়ে থাকে এবং তার গায়ে সেন্টিমিটার স্কেলে কিন্তু অংশাঙ্কন করা আছে। তো এই পাত্রের ভেতরে আমরা কোনো তরলকে যদি ঢালি, সে যে উচ্চতা পর্যন্ত উঠবে সেই উচ্চতাটাকে আমরা পর্যবেক্ষণের দ্বারা কিন্তু ওই আয়তনটা সরাসরি বলে দিতে পারি। তো এখন দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে আমাদের দেখা উচিত, যে তরলটাকে ঢালছি সেই তরল কিন্তু তার উপরিতল কিন্তু কখনো আমরা জানি অবতল তল হয়ে থাকে। বিশেষ করে যখন জলকে কোনো পাত্রে ঢালা হয়, সরু পাত্রে, তখন সে কিন্তু তার উপরিতল অবতল হয়ে থাকে। তার কারণ আমার এই অবতল তলের নিচের তলটা যেই চিহ্নিত স্কেলের কাজ দিয়ে গেছে সেই দাগটাকে কিন্তু আয়তনের পার্ট হিসাবে নিতে হবে। কিংবা আমি যদি কোনো আয়তন মাপক চোঙে বা নলে যে পারদ রেখে মাপ করছি, তাহলে পারদটা কিন্তু তল সাধারণত উত্তল হয়ে থাকে। এর কারণগুলো আমরা যখন পৃষ্ঠটান চ্যাপ্টার পদার্থের যে ধর্মগুলো আলোচনা করব সেখানে জানবো, যে সেই উপরি তলটা কিন্তু স্কেলে যে দাগ পর্যন্ত গেছে লম্বভাবে তাকিয়ে দেখে সেই মানটাকে নিয়ে কিন্তু এই তরলের আয়তনটাকে আমাদের উল্লেখ করতে হবে। তো এইভাবে আয়তন নির্ণয় করার জন্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আয়তন মাপক চোঙ। তো এই পাত্রে তরল ছাড়া কি আমরা কোনো কঠিনের আয়তন মাপ করতে পারবো? হ্যাঁ, পারবো। কোনো কঠিন পদার্থ তার আয়তন মাপ করতে গেলে অসম আকৃতির, প্রথমে আমরা কি করব, সেই কঠিন পদার্থটা যে তরলে দ্রবীভূত হয় না বা বিক্রিয়া করে না সেই রকম কোন একটা তরল নিয়ে সর্বপ্রথম তার পার্টটা নিতে হবে। নেয়ার পরে সেই পাত্রতে যদি আমি কোনো অসম আকৃতির কঠিন বস্তুটাকে ফেলে দিই, তাহলে দেখবো যে সেই পাত্রটাতে থাকা তরলটা কিছুটা তল উঠে গেছে। সেই যে দুটো পার্ট আমরা নিলাম, সেই দুটো পার্টের বিয়োগফলটাই কিন্তু প্রকৃতপক্ষে ওই কঠিন পদার্থটির আয়তনকে নির্দেশ করবে। কারণ আমরা জানি কি আর্কিমিডিসের নীতি অনুযায়ী কঠিনকে কোনো তরলে নিমজ্জিত করলে সে সম আয়তন তরলকে অপসারিত করে। সেই ধারণা থেকে আমরা কিন্তু ওর আয়তনটাকে বের করতে পারি। তাছাড়া কোনো কঠিন পদার্থ যেটা কিন্তু তরলের মধ্যে ডোবে না, ভেসে থাকে, তাহলে আমরা কিভাবে সেই কঠিন পদার্থটার আয়তন নির্ণয় করব? তাহলে সেই কঠিন পদার্থটাকে ডুবানোর ব্যবস্থা করতে হবে। সেই তরলের মধ্যে ডোবানোর জন্য প্রথমে একটা এমন পদার্থ নেব যেটা ওর মধ্যে ডুবে যায়, সেইটার আয়তন আগে নির্ণয় করে নেওয়ার পরে সেই পদার্থটাকে আমরা যে পদার্থটা ভেসে থাকে তার গায়ে আগে বেঁধে দিয়ে তার মধ্যে ফেলে দিলে, তাহলে প্রথমে এই ছোট পদার্থটির আয়তন বের করে নিয়েছি, তারপরে কি বেঁধে রাখা অবস্থায় একই সঙ্গে তার কত আয়তন হয় দেখে সেই পার্থক্য থেকে আগের পার্থক্য বিয়োগ করে আমি কিন্তু আয়তনটা পরিমাপ করতে পারি। তো এইভাবে ভিন্ন ভিন্ন প্রসেস অবলম্বন করে আমরা আয়তনটাকে পরিমাপ করতে পারছি। তো আয়তনের সিজিএস পদ্ধতির একক কি? সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতির একক কি? মিটার কিউব। এফপিএস পদ্ধতির একক কি? ফুট কিউব, বা আমরা যাকে বলছি কিউবিক ফুট, সেফটি বলে থাকি যেটা। এরপরে চলে আসছি ক্ষেত্রফল পরিমাপ করব কি করে। তো ক্ষেত্রফল পরিমাপকারী যদি রেগুলার শেপের কোনো বস্তু বা আয়তকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র না হয়ে থাকে, কোনো অসম আকৃতির কোনো বস্তু হয়ে থাকে যেখানে কোনো সূত্র সরাসরি নেই, তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি না, বস্তুটিকে গ্রাফ পেপারের উপর রেখে, তার একটা গ্রাফ পেপার তোমরা তো নিশ্চয়ই জানো, তার মধ্যে সেখানে অসংখ্য নয়, একটা নির্দিষ্ট সংখ্যক ঘর করা রয়েছে। প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের মান এখানে ছবিতে আমাদের বড় হচ্ছে ধরো 1 মিলিমিটার স্কয়ার করে। তো এই ক্ষেত্রে অসম আকৃতির বস্তুটা যেখানে নিয়ে গ্রাফ পেপারের উপর আমি তাকে দিয়ে পেন্সিল দিয়ে তার বর্ডার লাইনটা ড্র করে দিলাম। এবারে কি করব,
এই বর্ডার লাইনের ভেতরে কতগুলো পূর্ণ ঘর রয়ে গেছে থাকছে সেইগুলো কাউন্ট করব। ধরো বলছি 10টি পূর্ণ ঘর আছে, তাহলে 10 গুণিতক 1 মিলিমিটার স্কয়ার। তারপরে কতগুলো অর্ধেক এমন ভাবে রেখাটা গেছে যেটা অর্ধেকটা হয়েছে, তাহলে যদি মনে করি 5টি অর্ধেক, তাহলে 5 গুণিতক হাফ মিলিমিটার স্কয়ার। তারপরে যদি মনে করি দুটো বা তিনটা অর্ধেকের কম আর কতগুলো অর্ধেকের বেশি, সেই অর্ধেকের কম আর অর্ধেকের বেশি মিলে আমরা তাকে ধরলাম ধরো 3টা ঘর মোট হয়েছে, 3 গুণিতক 1 মিলিমিটার স্কয়ার। এইগুলো সব যোগ করে আমি যেই মানগুলো পাবো সেইগুলো টোটাল করলে আমি ওই যে অসম আকৃতি বস্তুর ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। তো যদি আমি গ্রাফ পেপারটাকে আরো ছোট ছোট ঘরে ভাগ করে ফেলি তখন কিন্তু পূর্ণ সংখ্যক ঘর যেগুলো ওইটার মধ্যে থাকবে সেটার সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু আমরা ওই বস্তুটার ক্ষেত্রফল সম্পর্কে আরো সূক্ষ্ম মানটা আমরা বের করতে পারি। তো এইভাবে অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক, এই যে গ্রাফ পেপারের যে ক্ষুদ্রতম ঘরটাকে যত ছোট করব ততই সূক্ষ্ম মান, আমরা সঠিক মান ওই বস্তুটার ক্ষেত্রফল হিসেবে বের করতে পারি। তো এইভাবে আমরা চতুর্থ চলে আসছি যে ঘনত্ব বিষয়টাকে কি করে পরিমাপ করব। তো দেখো ঘনত্ব পরিমাপ করতে গেলে ঘনত্ব সমান আমরা কি জানি, ভর ভাজিতক আয়তন। তো আমরা ভর পরিমাপকারী যন্ত্র সম্পর্কে পড়ে ফেলেছি, আয়তন পরিমাপকারী যন্ত্র সম্পর্কে পড়েছি। তো যে বস্তুটার ঘনত্ব আমরা নির্ণয় করতে যাব সেই বস্তুটাকে প্রথমে ভর নির্ণয় করে নেব সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে সূক্ষ্মভাবে। তারপরে সেটাকে যে তরলের মধ্যে নিমজ্জিত হয় না এইরকম বা হয়ে যায় এরকম কোন তরল নিয়ে তার আয়তনটাকে নির্ণয় করে ফেলবো, এবং একই পদ্ধতিতে সেখানে সিজিএস পদ্ধতিতে তার ভর আর আয়তনের মানগুলো লিখে হয় গ্রাম পার সেমি কিউব এককে আমি তার মানটা পেয়ে যাব। তো এইভাবে ঘনত্বের মান আমরা কিন্তু সহজ পদ্ধতিতে দুটো আলাদা আলাদা ভাবে মান নির্ণয় করে ভাগ করে আমরা বের করে দেব। পঞ্চমত আমরা যে জল প্রবাহের হার, কোন একটা কল খুলে দিলে জল পড়তেছে, কত হারে জল পড়ছে, তো সেটা করার জন্য দেখো আমি আয়তনটা কোন একটা নির্দিষ্ট ঘড়ি বা কোন একটা সূক্ষ্ম স্টপওয়াচ চালিয়ে একটা নির্দিষ্ট সময় চালিয়ে কত আয়তন জল একটা পাত্রতে ধরে আয়তন মাপক চোঙের সাহায্যে তার আয়তনটা বের করে নিলাম, এবং স্টপ ওয়াচের সাহায্যে কত সময়ে সেই আয়তনটা হয়েছে সেটা বের করে নিলাম। এরপরে এই আয়তনকে সময় দিয়ে ভাগ করে জল প্রবাহের হার আমরা নির্ণয় করতে পারি। তো এইভাবে আমরা খুব সূক্ষ্মভাবে বা খুব সহজভাবে আলোচনা যেগুলো বইতে রয়েছে তোমরা দেখেছো সেইগুলো ভালো করে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে, আর বিষয়টাকে যতটা সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয় জানাবে।